प्यारे बच्चों जो कुछ करना था कर लो अब्बू आ रहे हैं। এবারের ঈদের সব ছবির আব্বু তুফান মুভির বহুল প্রতীক্ষিত যে ট্রেলারটি আমাদের মাঝে চলে এসেছে। সত্যি কথা বলতে কি, এই ধরনের ট্রেলার বাংলা সিনেমাতে কখনোই দেখা যায়নি। কি ছিল না এই ট্রেলারে! দুর্দান্ত সব ডায়লগ, ক্যারেক্টার বিল্ডিং, ওয়ার্ল্ড বিল্ডিং আর চমৎকার, চমৎকার একদম এক কথায় অসাধারণ সিনেমাটোগ্রাফি। মানে এক কথায় সবকিছু ছিল টপ নচ এবং দুর্দান্ত। ২ মিনিট ৫০ সেকেন্ডের একটু বেশি বা কম হইতে পারে এই ট্রেলারটি। মানে এইরকম মানে কনফিউশন তৈরি করছে প্রত্যেকটা সিনেমা প্রেমীর মাঝে। মানে অসাধারণ। এত বড় একটা ট্রেলার, আমি বড়ই বলবো, কারণ প্রায় ৩ মিনিটের কাছাকাছি। কিন্তু এই ট্রেলারটি দেখার পরে কেউ বলতে পারবে না এই মুভির কাহিনী কি। এই মুভির কাহিনী প্রেডিক্ট করতে পারবে না। মানে ট্রেলারটা দেখার পরে আমার মাথায় তো ৩-৪টা থিওরি ঘুরতেছে। মানে এই ছবিটা এইরকম হইতে পারে বা আসলে এইরকম হইতে পারে। আর সবথেকে পজিটিভ যে দিকটি হচ্ছে এই ট্রেলারে, সেটা হচ্ছে মানে সবাইকে, মানে যারা আছে সবাইকে এই ট্রেলারে স্পেস দেওয়া হইছে। এমন কেউ নাই যে না আসলে যারা গুরুত্বপূর্ণ চরিত্র তাদেরকে এই ট্রেলারে স্পেস দেওয়া হয় নাই বা এরে কম দেওয়া হইছে, ওরে বেশি দেওয়া হইছে। স্বাভাবিকভাবে আমরা শাকিব খানের যে মুভিগুলো আছে সেক্ষেত্রে দেখতে পারি তাকে কেন্দ্র করেই মানে পুরার যে ট্রেলারটা আবর্তিত হয়। ট্রেলারে অনেক সময় গল্প বইলা দেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে পুরোটাই ভিন্ন হচ্ছে আমাদের এই তুফান মুভি ট্রেলার। আমি যদি বলি এক কথায় অসাধারণ, মানে দুর্দান্ত। আমি দেখার পরে আমার একবারও মনে হয়নি যে এটা আসলে আমি কোনো বাংলা মুভির ট্রেলার দেখতেছি। মানে আমাদের বাংলা মুভির ট্রেলার কীভাবে মানে দেখলেই মনে হয় যে একটু সস্তা টাইপের, কম বাজেটের সিনেমা। কিন্তু এই সিনেমা দেখার পর আমি মনে করি বাংলা সিনেমার প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি আছে এটা একদম পরিবর্তন হয়ে যাবে। তো এবার আসি ট্রেলারে আমরা কি দেখলাম। আর আমি যে বললাম আমি এই ট্রেলারটা দেখার পরে ২-৩টা মানে আমার মাথায় ঘুরতেছে, মানে প্রেডিক্ট করতেছি যে এরকম হইতে পারে। সেগুলো কি? সেগুলো আপনার সাথে শেয়ার করব। যদি ১ম এই আসি, এই ট্রেলারটি আসলে আমাকে দুর্দান্ত লেভেলে মুগ্ধ করছে। আমি একটু মানে যদি বলি যে কমতি আমার সেখানে লাগছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরে। আমার কাছে বিজিএমটা আসলে টিজার যেই লেভেলের বিজিএম মানে প্রডিউস করছে সেই তুলনায় একটু কম। তো এখানে বুঝতে হবে এই ট্রেলারটি শুধুমাত্র শাকিব খান বা চঞ্চল চৌধুরী এদেরকে নিয়ে বানানো হয়নি। আরও যে ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হইছে। কার কি রোল এই মুভিতে থাকতে পারে সেই বিষয়ে আমাদের সামান্য ধারণা দেওয়া হইছে। তো এবারের ট্রেলারে আমাদের কিছু নতুন যে ক্যারেক্টার এগুলো ইন্ট্রোডিউস করানো হইছে। আমরা অনেকগুলো ক্যারেক্টার এখানে দেখতে পারি। তার ভিতরে অন্যতম হচ্ছে শহীদুজ্জামান সেলিম এবং হচ্ছে সালাউদ্দিন লাবলু। আমার মনে হয় তারা আসলেই খুব বড় কোনো রোল পাবে না, ছোট রোল। কিন্তু সেগুলো আসলে তারা যে উপস্থিতি আছে এই ট্রেলারে এটা আসলে আরেকটা অন্য মাত্রা দেয়। আমরা যদি এবার পুরো ট্রেলারটা নিয়ে একটু পর্যালোচনা করি, তো ট্রেলারটার ১ম ভাগটা হচ্ছে সাকিব খানের যে আপনার ছোটবেলার যে কাহিনী, আসলে তিনি যে তুফান কেন হইলো বা কিভাবে হইলো তার একটি সামান্য ঝলক ওখানে দেখানো হয়। তো ওইখানে দেখানো হয় যে শহীদুজ্জামান সেলিম পুরা ভরা মজলিসে দিন দুপুরে শাকিব খানের বাবাকে কুপিয়ে হত্যা করে এবং তার রিভেঞ্জ স্বরূপেই শাকিব খান তাকে পুরো মানে দিনের আলোতে সবার সামনে মেরে ফেলে। এটা আমরা কনফার্ম হই হচ্ছে মিশা সওদাগরের একটি ডায়লগের মাধ্যমে, যেখানে উনি বলছে যে এ পুরা দিন দুপুরের ভিতরে এই ছেলে একজনের গলা কাইটা ফেলাইছে, ও একদিন ডিস্ট্রিক্ট লেভেলের খেলোয়াড় হবে। তো সেক্ষেত্রে আসলে ওইটাই হচ্ছে তুফানের যে শুরু, যাত্রা। কিভাবে তিনি আসলে এইরকম মানে ব্রুটাল একটা ক্যারেক্টারে ঢুকে পড়ে। তো এখানে সবথেকে পজিটিভ দিক হচ্ছে যে মানে ক্যারেক্টারগুলো যে বিল্ড আপ হইছে, এটা আসলে খুবই দুর্দান্ত। মানে খুব তাড়াহুড়া করা হয়নি। একটা ট্রেলারের মাধ্যমেই কিন্তু এই মানে ক্যারেক্টারটা একদম অন্য লেভেলে নিয়ে গেছে। মানে একটা ছোট ছেলে, মানে সে কিভাবে এত বড় একটা পজিশনে চলে আসে, মানে যেটা আমরা কেজিএফ এ দেখছিলাম যে কেজিএফ এ যে নায়ক সে কি ছিল? একটা আপনার এই কুলি ছিল। সেখান থেকে সে একদম টপ লেভেলের সবচেয়ে যে সাম্রাজ্য আছে, ওই সাম্রাজ্যের মালিক হয়ে যায়। সেম টু সেম এখানেও আমরা ওইটাই দেখতে পারবো। শাকিব খানের যে ছোটবেলার ক্যারেক্টারটা আছে, ওইখান থেকে সে কিভাবে তুফান হলো। মানে তুফান যে নাম, এটা আসলে একটা বিগ ব্র্যান্ড হিসেবে আসলে এই মুভিতে দেখা যাবে। তো এরপরে একে মানে আরও কিছু ক্যারেক্টার এখানে ইন্ট্রোডিউস করা হয়। সেখানে আমাদের যে নায়িকা নাবিলা এবং মিমি তাদের ইনক্লুশন করা হয়। তারপরে আছে হচ্ছে শেষ পার্টে হচ্ছে সবথেকে ক্লাইম্যাক্স যে সিনগুলো খুব ফাস্ট ফরওয়ার্ড ট্রেলারে কাটগুলা করছে। তো সেখানে আসলে অনেক কিছু একসাথে মানে আমাদেরকে প্রোভাইড করছে, যার কারণে আমরা কোনো কিছুই কোনো ডট আমরা মিলাইতে পারি নাই। তো সেক্ষেত্রে শেষের দিকে চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টার বিল্ড আপটা, মানে এখানে একটা কথা বিশেষ করে বলতে হয়, বাংলা চলচ্চিত্রতে কখনো আসলে ভিলেনকে আমরা ওইভাবে পোর্ট্রেট করি না। আসলে আমরা নায়ককে যেইভাবে পোর্ট্রেট করি, মানে একদম লার্জার দ্যান লাইফ, নায়ক এক ঘুষি দিলে সব মরে যায়, মানে এইরকম আসলে এইখানে করা হয় নাই। এখানে চঞ্চল চৌধুরী একজন সিআইডির অফিসার এবং তাকে আনা হয় যে তুফানকে থামাতে। এবং সে আসলে এমন ডায়লগ দেয় যেগুলো আসলে খুব দুর্দান্ত ছিল এবং হলে যখন এই ডায়লগগুলো হবে একদম মানে হল পুরা ফেটে পড়বে। আর চঞ্চল চৌধুরী যে জাত অভিনেতা, আসলে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথা বলার স্টাইল, এখানে আসলে যে ঠান্ডা মাথায় যে উনি কিলার টাইপের যে মানে ডায়লগগুলো দেয়, এটা সত্যি অসাধারণ। তো এখানে আমরা একটা কথা বুঝতে পারি যে তুফান আসলে এমন পর্যায়ে চলে যায় যাকে আসলে কেউ থামাইতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে চঞ্চল চৌধুরীর আবির্ভাব এবং তার একজন বস থাকে, আমরা এক জায়গায় ট্রেলার লক্ষ্য করতে পারি। আমার মনে হয় এইখানেই কোনো একটা চমক থাকতে পারে যে চঞ্চল চৌধুরী তাকে বলতেছে যে স্যার আরেকটা যদি চান্স পাই
তুফানকে মানে খেয়ে দিব, এরকম একটা মানে ডায়লগ সে দিতেছে। তো আমি আগেই বলছি যে এই ট্রেলারটা আমাদেরকে আসলে অনেকভাবে কনফিউজ করছে, মানে এই গল্পটা কোন দিকে যেতে পারে আসলে এটা কেউ সঠিক প্রেডিক্ট করতে পারবে না, একমাত্র রায়হান রাফি ছাড়া। তো আসলে একটা ট্রেলার তো এইটাই করে, এইটাই হচ্ছে ট্রেলারের কাজ, মানুষকে মানে কনফিউজড করা, দ্বিধাদ্বন্দ্বে ফেলা, মানুষকে আরও মানে এটা দেখার প্রতি আরও যে মানে আপনার আকাঙ্ক্ষা, এটা তৈরি করে ফেলা, যে আমি এই ছবিটা দেখবো আসলে কী হচ্ছে কী হবে। এইটা হচ্ছে একটা ট্রেলারের মূল কাজ, যেটা একদম 100% তুফানের যে ট্রেলারটা এটা ক্রিয়েট করতে পারছে। তো আমি যদি ব্যক্তিগত আমার মতামত বলি, যে আমার তুফান মুভি নিয়ে তিনটা থিওরি আছে যে গল্পের মোড় এইদিকে মোড় নিতেও পারে। তো আমি যদি বলি যে আসলে তুফান মুভির মেইন যে টুইস্ট এই ট্রেলারে, সেটা হচ্ছে সাকিব খানের যে দুইটা লুক। টিজারে আমরা শাকিব খানের শুধু একটা মাত্র লুক দেখছি। তো আমরা ওইখানে সবাই এক্সপেক্ট করছিলাম যে ওই যে গানটা উড়াধুরা, সেখানে হয়তো প্রমোশনাল স্ট্র্যাটেজির কারণে ওইখানে শাকিব খানের ছোট ছোট দাড়ি আর ওইরকম একটা ক্লিন লুক আছে। তো আসলে এটা এরকমের না, এটার পিছনে আসলে অনেক বড় একটা কাহিনী থাকতে পারে, এবং এইটাই হচ্ছে মুভির একটা মেইন কাহিনী। তো এখানে প্রথম যে আমার কাছে থিওরিটা, সেটা হতে পারে যে এই দুইটা ক্যারেক্টার দুইটা টাইম লাইনের হইতে পারে, যে তার বাবা বড় গ্যাংস্টার ছিল, ঠিক আছে, তারপরে তার যে ছেলে, সে হচ্ছে অন্য ধরনের মানে নর্মাল জীবনযাপন করে, পরবর্তীতে হয়তো তার বাপের সম্পর্কে জেনে তিনিও হয়তো এই লাইনে আসতে পারে, যেটা আমরা সেকেন্ড পার্টে দেখতে পারি। হয়তো পারে ফার্স্ট পার্ট যেখান থেকে শুরু হবে, তুফানের যে রাজত্ব, তুফানের যে মনে, এমনকি তুফানকে হয়তো চঞ্চল চৌধুরী ওইখানে তার মানে টেকনিক্যালি দিক থেকে বা অনেক ফাঁদে ফেলে মেরে ফেলতে পারে। তো সেক্ষেত্রে যেখান থেকে তুফানটা শেষ হবে, তুফান ওয়ান, সেকেন্ড পার্ট হচ্ছে তার ছেলে দিয়ে হইতে পারে। আমি স্পেকুলেশন করতেছি, এটা আসলে শিওর না, আমাকে আসলে দেখে আপনারা কেউ জাজ করবেন না, এটা শুধুমাত্র আমার ধারণা। আর সেকেন্ড যেই মানে আমি থিওরিটা বলবো, সেটা হচ্ছে যে এটা এমন হতে পারে যে শাকিব খান প্রথম দিকে মানে তার লাইফের যে প্রথম দিকে সে আসলে ওই রকম বিধ্বংসী কোনো মানে হিরো ছিল না। হতে পারে তার সাথে এমন কোনো ট্র্যাজেডি হয়েছে যার কারণে সে আজকে এই তুফান হয়েছে। এমন হইতে পারে নাবিলার সাথে যে তার যে লাভ ইন্টারেস্টটা, এটা হইতে পারে তার যে মানে নর্মাল লাইফেতে সে তখন হয়তো নাবিলাকে ভালোবাসছে, এমন কোনো ইনসিডেন্ট ঘটছে সেখানে নাবিলা মারা গেছে এবং তার পরবর্তীতে সে এরকম ব্রুটাল একটা রূপ নিছে। হতেও পারে, অনেক কিছু হইতে পারে। আরেকটা দিক হচ্ছে আপনার ৩ নাম্বার যে থিওরিটা, সেটা হচ্ছে আপনারা যারা ডন মুভিটি দেখছেন, সেখানে শাহরুখ খানের ২টি রোল প্লে করে। একটু হচ্ছে গ্যাংস্টার, এবং সেখানে ওই গ্যাংস্টারকে রিপ্লেস করে তার গ্যাংয়ের ভিতরেই শাকিব খানের মতো অন্য একজনকে ঢুকাই দেওয়া হয়। আমার কাছে এইটাই মনে হইতে পারে যে এইখানে হয়তো শাকিব খানকে মানে তারা হয়তো মেরে ফেলে, যারা আপনার চঞ্চল চৌধুরী আছে, সেক্ষেত্রে তাকে রিপ্লেস করার জন্য হয়তো এইরকম শাকিব খানের চেহারার মতো একদম লোক আর এক জায়গায় পাওয়া যায়, তাকে ওই রিপ্লেস করে তাদের যে গ্যাংয়ের যে মানে খবরাখবর এটা নেওয়া হইতে পারে। এটাও একটা পসিবিলিটি হইতে পারে। অনেক পসিবিলিটিস এখানে হইতে পারে। আরেকটা কথা হচ্ছে যে এই মুভির মেইন ভিলেন আসলে এখনো রিভিল করা হয়নি। আমার কাছে যতটুকু দেখে মনে হয়েছে ট্রেলারটি, এখানে মেইন ভিলেন আমার মনে হয় না এখানে চঞ্চল চৌধুরী হবে। এখানে যে মিম আছে, তো এই মিমও হইতে পারে এইখানের যে অ্যান্টাগনিস্ট। তো সেখানে আপনারা একটা সিনে দেখতে পারবেন শাকিব খান মিমকে মানে গলা চিপে ধরছে এবং গান দিয়ে শুট করার মতো একটা মানে সিন তো ওইখানে ক্রিয়েট করছে। এটা এমন হইতে পারে যে শাকিব খানের সাথে হয়তো বিট্রেট করছে, বা ওই আসলে এখানে কোনো একটা চক্রের সাথে জড়িত, যারা আসলে ওর ক্ষতি করার জন্য, শাকিব খানের ক্ষতি করার জন্য ওরে এইখানে ইন্ট্রোডিউস করাইছে। আসলে নিজের মতো বানাইলে অনেক কিছুই হইতে পারে। তবে সবথেকে বড় কথা হচ্ছে যে এই ট্রেলারটা তার জায়গায় সফল। যেই পরিমাণের স্পেকুলেশন এইটা নিয়ে তৈরি হইছে, যে কে হইতে পারে, মানে কিভাবে কি হইতে পারে, এটা আসলে অসাধারণ। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, সেখানে হচ্ছে একটা ক্যারেক্টার নিয়ে আসলে আমরা যেই পরিমাণে আলোচনা করছিলাম ওই যে পিছন থেকে, আসলে ওইটা ছিল শাকিব খানের যে ছোটবেলার যে ক্যারেক্টার, ওইটা নিয়ে আসলে ওইখানে যে ডিবেটটা ছিল, এটা জিশন গুপ্ত হইতে পারে, এটা আরফান নিশো হইতে পারে, এটা আরফিন শুভ হইতে পারে, ওইটা আসলে শেষ। কিন্তু এইখানে এখনো অনেক কিছু চমক বাকি আছে। আমাদের যে ডিরেক্টর মহোদয় আছে, উনি কিন্তু রিসেন্টলি যে প্রেস মিট আছে ওইখানে কিন্তু বলছে যে তুফানের শেষ দিকে এমন কিছু চমক থাকবে যেটা আসলে কেউ এক্সপেক্ট করে। কিন্তু হইতে পারে এখানে সেকেন্ড পার্টে এমন কাউকে ইন্ট্রোডিউস করানো হয়েছে যেটা আসলে আমরা কল্পনাও করি না। হতে পারে যিশু সেনগুপ্ত হইতে পারে, এখানে হইতে পারে আমাদের আরফিন শুভ, আরফান নিশো, যে কেউ হইতে পারে। তো আশা করতেছি এমন কিছু হবে যেটা আসলে আমাদের একদম গুজবাম দিবে, আর এই ছবির যে সেকেন্ড পার্টের জন্য আরও আমরা আসলে মুখিয়ে থাকবো। তো এবার আসি আমার একটু সংক্ষেপে কিছু ক্যারেক্টার মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, বা এই জিনিসগুলা ইন্সপায়ার্ড হেভিলি। আমরা যারা কেজিএফ মুভিটি দেখছি সেখানে দেখা গেছে আমাদের যে একজন সাংবাদিক, উনি পুরা গল্পটা বলে, যার ভিত্তি করে আসলে এটা পুরা পাস্টে যায় এই ছবিটা দেখানো হয়। তো এখানে যে গাজী রোকেয়াত হোসেনের যে ক্যারেক্টারটা, এখানে আসলে উনি ওই রোলটা প্লে করে। এখানে হয়তো উনি এমন কাউকে মানে গল্পটা শেয়ার করে, যার মাধ্যমে মানে পুরা মুভিটা মানে হইতে পারে। তো এইটা অনেক কিছু হইতে পারে, কিন্তু ওনার যে ক্যারেক্টারটা, এটা আসলে আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে। একবার মনে হইতেছে এটা হচ্ছে কেজিএফ এর ওই যে সাংবাদিক আছে উনি, আবার এক জায়গায় ওনার টুপি পরা একটা মানে লুক, যেটা আসলে ওই যে একজন মুরব্বী থাকে যে চাচা কেজিএফ এর ইয়াসের সাথে, উনিও ওনারকে লাগতেছে। মানে এই ছবিটা আসলে অনেক কিছু ব্লেন্ড করা, মানে অনেক ক্যারেক্টার অনেক জায়গা থেকে হেভিলি ইন্সপায়ার্ড। মানে শাকিব খানের যে লুকটা, এটা আসলে এনিমেলের সাথে অনেক কিছু মিলে, মানে তার হাঁটা চলা থেকে শুরু করে তার যে ড্রেস আপ, এটা আসলে এনিমেলের সাথে মিলে। আর সেম কথা বলতে পারি আমরা চঞ্চল চৌধুরীর ক্ষেত্রে। তো চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারিস্টিকটা, এখানে আমার কাছে মনে হয় যে দুইটা ক্যারেক্টার ব্লেন্ড করা।
এটা আমি বলতেছি না এখানে হুবহু কারে কপি করছে। এটা অবশ্যই চঞ্চল চৌধুরী তার নিজের মতো পোর্ট্রেট করবে। কিন্তু এটা দেখতে লুকটা লাগতেছে ওই যে কেজিএফ এর ভিতরে যে বড় অফিসারটা থাকে, যে আসলে ওরে নিয়ে অনেক স্টাডি করে, ওকে মানে ডাউন করার চেষ্টা করে। লুকটা ঐরকম টাইপের। কিন্তু এর যে ক্যারেক্টারটা হাস্যরস, এটা হচ্ছে ফাহাদ ফাসিলের যে ক্যারেক্টার আছে পুষ্পা, ওই টাইপের। মানে আসলে রায়হান রাফি যেটা আসলে বলছে, পুষ্পা কেজিএফ বানাইতে চায়। উনি আসলে ওই লেভেলের থিংকিং করছে, ঐরকম ক্যারেক্টারাইজেশন করছে। যার কারণে আসলে আমাদের কাছে এইরকম ফিল হইতেছে যে আসলে এটা পুষ্পা, এটা কেজিএফ। যাক, এটাই হলো সার্থকতা যে একটা ১০ কোটির একটা মুভি, যেটা আসলে ১০০ এবং ১২০ কোটি যে মুভি আছে তাদের সাথে একটা কম্পেয়ার চলে আসতেছে। এইটাই আসলে এই মুভির সার্থকতা। আর এই মুভি নিয়ে আসলে আরও অনেক স্পেকুলেশন আপনারা শুনতে পারবেন। হোপফুলি এই মুভিটা যেটা আমরা এক্সপেক্ট করতেছি তার থেকে বেশি ডেলিভার করবে এবং বাংলা চলচ্চিত্রের যে কমার্শিয়াল যে চিত্রটা, এটা পুরোটাই পাল্টে ফেলবে। আমি আশা করি কেজিএফ যেমন কান্নাডার যে ইন্ডাস্ট্রিটা আছে, এটা আসলে যেইভাবে পুল আপ করছে, আমাদের এই তুফান বাংলা চলচ্চিত্র যেই এইরকম বেহাল দশা, এটা একদম চাঙ্গা করবে এবং সামনে আমরা এর থেকেও বড় ক্যানভাসের মুভি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দেখতে পারবো। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং আপনার কাছে কি মনে হয়, আমার যে ৩টা থিওরি, এর বাইরেও কি আপনার কাছে কোনো থিওরি আছে? অবশ্যই কমেন্ট বক্সে জানান। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। একটা যদি সুযোগ পাই, তুফানকে খেয়ে দেবো স্যার।